অনেক বলেছেন তো, বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে তো। বলেন, 1 মিনিট বলেন। আজকে প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে বক্তব্য রাখছি। শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তার, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবার, আমার দল এবং আমার সহযোদ্ধাদের প্রতি, এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের পর্যন্ত যতজন মহাত্মা দেশপ্রেমিক এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দিয়ে গেছেন, তাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলা তাদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমার কিছু কথা বলে নিতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডিগ্রি শেষ করেছি। যদি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সংযুক্ত না থাকতাম, যদি জুলাই গণ অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশ না হতাম, কিংবা যদি আমার দল আমাকে মনোনীত না করত, তাহলে হয়তো আজ আমি এই সংসদে দাঁড়িয়ে থাকতে পারতাম না। মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায়। দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মান সম্মান নেই। মাননীয় স্পিকার, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশে গড়ে প্রতি বছর আত্মহত্যার হার 11,000-এর অধিক, যার মধ্যে প্রায় 65%ই তরুণ তরুণী। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের জন্য সরকারের নানান প্রকল্প রয়েছে, ভর্তুকি রয়েছে, আর চাকরিজীবীদের জন্য রয়েছে পে স্কেল, বোনাস। কিন্তু এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে শুধুমাত্র অবমাননা, অবহেলা, অসম্মান। এমনকি যে বাজেটকে বলা হচ্ছে স্বপ্ন দেখার বাজেট, যে বাজেটের দর্শন নাকি সবার আগে বাংলাদেশ, এই বাজেটেও এই অবহেলিত গোষ্ঠীর জন্য নেই কোনো সুস্পষ্ট রূপরেখা। মাননীয় স্পিকার, এই সংসদে আমি কার প্রতিনিধিত্ব করি? এই সংসদে আমি সেই সমস্ত তরুণদের প্রতিনিধিত্ব করি যারা স্বপ্নবাজ, যারা বুকে দেশপ্রেম, হাতে সার্টিফিকেটের গোছা আর কাঁধে পরিবারের বোঝা নিয়ে দেশ নিয়ে চিন্তা করে যায়, দেশের মাটিতেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়। মাননীয় স্পিকার, এই দেশ তাদেরকে কোনো সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না। তাদের নাগরিক হিসেবে আত্মসম্মান রক্ষায় কোনো ব্যবস্থা নেই, কোনো প্রস্তাবনা নেই। মাননীয় স্পিকার, আজ জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত নেই। আমি শিক্ষিত বেকার তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আলোচনা সমালোচনার বাইরেও সত্যি সত্যি কাজে লাগবে এরকম কিছু নিয়ে আসুন। এই বিপুল কর্মক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমি কিছু প্রস্তাবনা রাখতে চাই। বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা 4 লক্ষাধিক। সরকারি অফিস আদালতে পর্যাপ্ত লোকবল নেই। এই ক্ষেত্রে স্থায়ী জনবল নিয়োগের আগ পর্যন্ত চুক্তিভিত্তিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পার্ট টাইম কাজের সুবিধা করে দেওয়া যেতে পারে। এটি যেমন তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, তেমন তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দেবে, আবার সরকারও লোকবল সংকট থেকে মুক্তি পাবে। মাননীয় স্পিকার, দক্ষ মানব সম্পদ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে, কিন্তু বর্তমান যুগটাই টেকনোলজির যুগ। এই বিশ্বায়নের যুগে পুরো পৃথিবী মার্কেট প্লেস। যুগের সাথে তাল মিলাতে শিক্ষিত তরুণদের জন্য অন্যান্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সরকারের উচিত সরকারি ইনভেস্টমেন্টে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের ওপরে গুরুত্ব আরোপ করা। এতে তরুণরা স্বনির্ভর হবে, তাদের হাত ধরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আসবে এবং বেকারত্বের পরিমাণ কমে আসবে। আমি অনুরোধ জানাবো এই সমস্ত শিক্ষিত বেকার তরুণদের কথা গুরুত্বের সাথে মাথায় রাখার জন্য, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, তার অন্যতম চালিকা শক্তি ছিল এই সমস্ত তরুণরাই। মাননীয় স্পিকার, জুলাইয়ের কথা মনে করিয়ে দিতে চাই, বছর ঘুরে জুলাই কিন্তু পুনরায় সমাগত। 2024 সালের এই জুলাই মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত শত মানুষ রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তাড়ানোর জন্য। 2 বছর পরেও কিন্তু সেই স্বৈরাচারের বিষ দাঁত আমরা ভাঙতে দেখিনি। এখনো তাদের সন্ত্রাস চারিদিকে জারি রয়েছে, এখনো তারা জোর গলায় হুমকি দেয়। এত মানুষ হত্যার জন্য তারা বিন্দুমাত্র অনুতপ্ত না। খুনি হাসিনা তার সিংহাসন টিকিয়ে রেখেছিল কালচারাল ফ্যাসিস্টদের কাঁধে পা দিয়ে। মাননীয় স্পিকার, এই সমস্ত কালচারাল ফ্যাসিস্টদের মোকাবেলা করার জন্য আমাদেরকে নিজস্ব দেশীয় কালচার এবং ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে হবে। আমরা হাসিনার আমলে দেখেছি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সংস্কৃতির প্রতিটি অঙ্গন তারা দখল করে নিয়ে
রেখেছিল। আমরা কিন্তু সেই পরিমাণ এফোর্টটা দিচ্ছি না মাননীয় স্পিকার। আচ্ছা, আপনাকে 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। 2 মিনিট পর্যাপ্ত নয়, আমি অন্তত 3 মিনিট সময় আমাকে দিতে হবে। আচ্ছা বলুন। আমি প্রস্তাব রাখছি জুলাই গণ 3 মিনিট দেন ওনাকে। আমি প্রস্তাব করতে চাই জুলাই গণ অভ্যুত্থান সহ স্বাধীনতা পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে রক্ষার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হোক, রাষ্ট্রীয় অর্থায়নে নাটক, চলচ্চিত্র, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন করা হোক এবং একই সাথে এই বাজেটে বাংলাদেশের লোক সংস্কৃতিকে সংরক্ষণ করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করব। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রাণ ও প্রকৃতির প্রতি দায়ভার আমরা বোধ করি। আমাদের বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, যা উপকূলের পাহারাদার হিসেবে প্রতি বছর আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়। আমি প্রস্তাব করতে চাই সুন্দরবন সহ বাংলাদেশের প্রধান 3টি বনাঞ্চলের বিরল প্রজাতির বন্যপ্রাণীদের রক্ষার জন্য যেন বন অধিদপ্তরের বাজেট বৃদ্ধি করা হয়। একই সাথে জানিয়ে রাখি, সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং বাঘ সংরক্ষণ প্রকল্প দুটি এই বছরই শেষ হচ্ছে। পুনরায় সকল বন্য পশুদের রক্ষার জন্য একটি যেন সুন্দর প্রকল্প নেওয়া হয় এবং প্রাণ ও বৈচিত্র্য গবেষণার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাননীয় স্পিকার, প্রাণ ও প্রকৃতির রক্ষার পাশাপাশি আমাদের দূষণমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রয়োজন। স্বনির্ভরতার লক্ষ্যে চালিত বাংলাদেশের শিল্পোৎপাদন সহ অন্যান্য সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের গ্যাসের মজুদের উপরে নির্ভরশীল অনেকাংশেই। বাংলাদেশে গ্যাসের মজুদ দিনকে দিন কমে আসছে এবং আমরা মার্কিন ইরান যুদ্ধের সময় দেখেছি জ্বালানি খাতে আমদানি নির্ভর হওয়াটা কতটা বিপজ্জনক। 2026-27 অর্থ বছরের জন্য নির্দিষ্ট করে কোনো নবায়নযোগ্য জ্বালানির সুস্পষ্ট রূপরেখা আমি পাইনি। 2030-2050-এর দুটি লক্ষ্যমাত্রার পরিকল্পনা আমি দেখেছি, কিন্তু এই বছরের জন্য আমি প্রস্তাব করতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোতে রুফটপ সোলার প্যানেল বিতরণ কিংবা ভর্তুকি মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া উপজেলা ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিস আদালতগুলোতে সোলার বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জাতীয় গ্রিডের উপরে চাপ কমবে। মাননীয় স্পিকার, আমি আমার সর্বশেষ মিনিটটি ব্যবহার করতে চাই আমার নির্বাচনী আসনের দুটো কথা বলে। আমি সীমান্তবর্তী এলাকায় জন্মগ্রহণ করেছি মাননীয় স্পিকার। আমি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মেয়ে। আমার উপজেলাতে আমার নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, কিন্তু আমি যে দাবিটি করতে চাই সেটি আমাদের দৌলতপুরবাসীর প্রাণের দাবি। দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা প্রাগপুর এবং ওই পাশের শিকারপুর, এই স্থলবন্দরটি গত 1 যুগ ধরে আমরা চেয়ে আসছি। প্রাগপুর থেকে কলকাতার দূরত্ব মাত্র 120 কিলোমিটার এবং জাতীয় মহাসড়ক বাংলাদেশ মাত্র 20 কিলোমিটার দূরে। এখানে স্থলবন্দর প্রকল্পটি গত 1 যুগ ধরে আটকে আছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের খুব বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন নেই মাননীয় স্পিকার। আমি অনুরোধ করছি, পদ্মা নদীর ভাঙনে ক্রমাগত ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া একটি বৃহত্তর জাতির কথা চিন্তা করে আমাদের জন্য স্থলবন্দরটি দেওয়া হোক মাননীয় স্পিকার। একই সাথে আমার উপজেলার সম্মানিত সাংসদ এর আগেও অনেক বলেছেন, তো বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে। তো বলেন, 1 মিনিট বলেন। আমাকে 1 মিনিট দেওয়া হোক। ওকে 1 মিনিটে শেষ করেন। আমাদের দৌলতপুর উপজেলা বাংলাদেশের অন্যতম বৃহত্তর প্রশাসনিক উপজেলা মাননীয় স্পিকার। এই উপজেলাটি এক উপজেলা এক নির্বাচনী আসন একটি মাত্র থানার উপরে নির্ভরশীল। আমার সাংসদ ইতিমধ্যে বলে গিয়েছেন আমাদের থানাতে যেন 5টি যানবাহন দেওয়া হয়। আমি জানাতে চাই আমাদের দৌলতপুরে আসলে আরও একটি থানার প্রয়োজন। যতদিন না আমি প্রস্তাব করছি আমার দৌলতপুরে আরও একটি থানা স্থাপন করা হোক। যতদিন না থানা স্থাপন করা হচ্ছে ততদিন বিদ্যমান থানায় যেন জনবল বৃদ্ধি করা হয়। মাননীয় স্পিকার, এই সংসদ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সংসদ। এই সংসদে আমরা কথা বলতে পারবো, এখানেই বাক স্বাধীনতার চর্চা করতে পারবো। আমাদেরকে বারবার এটা ওটা দেখিয়ে দেওয়া হবে না, এইটাই আমরা আশা করি। এই সংসদ জনগণের জন্য কল্যাণকর হয়ে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।